প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো প্রস্তাবিত বাজেট 2024-25 নিয়ে। আসলে কেমন হলো এই প্রস্তাবিত বাজেটটি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন আমাদের সাথে। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আসলে আলোচনা করবার চেষ্টা করব এই যে বাজেট প্রস্তাব করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে আসলে গুণগত দিক কী রয়েছে, কী চ্যালেঞ্জ রয়েছে, কী করণীয় ছিল, আরও কী করা যেতে পারতো, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আজ এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে একটি ছায়া সংসদ অনুষ্ঠিত হয় এই প্রস্তাবিত বাজেট নিয়ে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম। আমরা সেই রিপোর্টটি দেখেই ডক্টর ফাহমিদা খাতুন কাছে আসবো। আমরা দেখে আসি আমাদের প্রতিনিধি মির্জা আজিজুল ইসলামকে নিয়ে যে রিপোর্টটি করেছেন মিজান শাহজাহানের সেই রিপোর্টটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক বলেও জানান তিনি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এমনকি সিয়েরা লিওন থেকেও বাংলাদেশের মানুষের কর প্রদানে অনীহা বেশি। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিরোধী দল হিসাবে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে শীর্ষক বিতর্কে পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন বক্তারা। তিনটি চ্যালেঞ্জের মাধ্যমে এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। 6 থেকে 10% নিয়ে গেছেন, এক বছরের মধ্যে আপনি আবার বলছেন সেটি 10 থেকে 6 আনবেন, এটি সম্ভব না কিভাবে? অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারবে না। প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক ও শহর গ্রামের বৈষম্য ফুটে উঠেছে বলেও মন্তব্য তার। নেপালে মাথাপিছু আয় কম হওয়া সত্ত্বেও কর আদায় বেশি হচ্ছে বলে মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে করজাল বাড়াতে হবে। এখনো পর্যন্ত কর দিবার যে আগ্রহ, সে কর দিবার আগ্রহ থেকে আমরা একেবারেই সরে এসেছি। 80% বিত্তবানরা বাংলাদেশে কর প্রদান করে না। নেপাল, শ্রীলঙ্কা, ভারত চাইতেও কিন্তু আমরা কম কর প্রদান করে থাকি। যেখানে নেপালের মাথাপিছু আয় কম, তাদের কর প্রদানের রেশিও আমরা বেশি। সুতরাং কর প্রদানের ক্ষেত্রে, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কর্পোরেশনের একটা বিরাট অঙ্কের টাকা তারা সরকারকে তথাকথিত ধার নিয়েছে, যেহেতু তারা অদক্ষ, তাদের প্রাইসিং ঠিক নাই, তাদের উৎপাদনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আছে। ঋণ এইটার মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে এবং আমি বলে থাকি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঋণের পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রেমিটেন্সের প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ না নিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ জানান মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং সেক্টরের যে বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক, অনেক ব্যাংকই কিন্তু তারল্য সংকটের সম্মুখীন। তার মধ্যে আবার সরকার এই বাজেটে অনেক বড় মাত্রায় ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছে। এটার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। বাজারে গিয়ে দেখবো মাছ, মাংস, ডিম, মুরগি, ডাল, তেল, লবণ, পেট্রোল, ভোজ্য তেল, চিনি, এগুলির দাম যখন কম সহনশীল মনে হবে, বাস ভাড়া কম মনে হবে, মেট্রো রেল ভাড়া কম মনে হবে, তখন মনে হবে বাজেটটি আসলে আমার জন্য গ্রহণযোগ্য বাজেট, মধ্যবিত্তের জন্য গ্রহণযোগ্য বাজেট, নিম্নবিত্তের জন্য গ্রহণযোগ্য বাজেট। তারা সরকার নানা ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে, কৃষি বলি, সার বলি, বিদ্যুৎ বলি, পানি বলি, আরএমজি খাত বলি, সর্বক্ষেত্রেই এই প্রণোদনাটাতে 5% বাড়ানো হয়। এবং মেট্রো রেল, যেটি সুসংবাদ আমাদের এই ঢাকাবাসীকে দিয়েছে, যাতে মেট্রো রেলের উপর কোনো রকমভাবে ব্যাট আরোপ করা না হয়, সেই সুপারিশ আয়োজনের মাধ্যমে করছি। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রদর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং আমরা আমাদের সাথে ডক্টর ফাহমিদা খাতুন আপনাকেও পেয়েছি। আপনাদের টিআইবির কিন্তু কার্যক্রম বেশ অনেক গবেষণামূলক কার্যক্রম থাকে। এবার যে বাজেটটি, সে বাজেটের স্লোগানটি ছিল সেটি হচ্ছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনিময় যেটা অঙ্গীকার করেছে এবং 6 জুন এই বাজেট ঘোষিত হয়েছে। এবং 54তম বাজেট, আকার 7,97,000 কোটি টাকা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,01,00,000
41,000 কোটি টাকা, এগুলি সব কিছু আপনার জানা আছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ঘাটতি বাজেট কীভাবে পূরণ করবে, দেশীয় উৎস থেকে বা দেশীয় ব্যাংক থেকে কীভাবে নেবে, বিদেশি উৎস থেকে কীভাবে নেবে, সব কিন্তু সরকার তার বাজেট পরিকল্পনার মধ্যে কিন্তু তারা উল্লেখ করবার চেষ্টা করেছে। তো আপনার বিশ্লেষণে আসলে মোটা দাগে এই যে প্রস্তাবিত বাজেটটি গত 6 জুন পেশ করা হলো জাতীয় সংসদে, আপনি কি মনে করছেন এই বাজেটটিকে? ধন্যবাদ। বাজেটটা কেমন হলো কিংবা কি মনে করছি, এটার জন্য আসলে আমার অর্থনৈতিক প্রেক্ষিতটা কি ছিল এবং কি প্রেক্ষিতে অর্থনীতির এই বর্তমান চলমান অবস্থার প্রেক্ষিতে বাজেট আমি কি রকম নিলাম। কারণ অর্থনীতির চালচিত্রটা যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনায় না রাখি তাহলে আমি প্রস্তাবনা কিন্তু ওইভাবে নিতে পারবো না। সুতরাং মোটা দাগে অর্থনীতির অবস্থা তো ভালো নয়, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটা নড়বড়ে হয়ে গিয়েছে এবং অর্থনীতির মূলমুখ সূচকের কোনোটাই কিন্তু ভালো অবস্থায় নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি শুরুতে একটু দেখছিলাম বলছেন যে বাজারে যে মানুষ স্বস্তি পাচ্ছে কিনা, অর্থাৎ এই যে মূল্যস্ফীতির চাপ 2 বছর থেকে ক্রমান্বয়ে চলছে, 15 মাসের বেশি সময় থেকে কিন্তু আপনার 9% উপরে 10% ছুঁই করছে। এর পাশাপাশি আবার দেখেন যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা তলানির দিকে যাচ্ছে এবং তারপরে ব্যাংকিং খাতের কথাও আলোচনা এসছে। এছাড়া ধরেন বিদ্যুৎ জ্বালানির দাম, এই সমস্ত সামগ্রিক বিচারে অর্থনীতি একটা প্রচণ্ড রকমের চাপের মধ্যে আছে। এইখান থেকে বাজেট কি করতে পারতো? বাজেটের মূল লক্ষ্য 2টা কি 3টা, বেশি তো হওয়ার দরকার নেই, কারণ এত আমাদের সক্ষমতাও নাই, আর্থিক সক্ষমতা এবং বর্তমানের প্রেক্ষিতে আসলে অনেক কিছু করাও ঠিক না। যেমন আমি যদি চাইলেই খরচ বাড়িয়ে অনেক প্রকল্প করে আমি সেটা করতে পারবো না, কারণ আমার মূল্যস্ফীতিকে সেটা উস্কে দিবে। সুতরাং এই বছরের বাজেটের মূল লক্ষ্য যে এই যে মূল্যস্ফীতির চাপ এটা কমানো এবং মানুষকে একটু স্বস্তি দেওয়া। সেটা কিভাবে দেওয়া যায়? একটা হচ্ছে যে আপনার বাজেটে কি থাকে, আমরা কর ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু মানুষকে স্বস্তি দেই কিংবা কোনো একটা খাত থেকে অর্থ আদায় করি, কারণ সরকারকে তো ব্যয় করতে হবে, সেটা একটা। আর দ্বিতীয় স্বস্তি দেওয়ার বিষয়টা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে আপনি সেখানে একটু বরাদ্দ বাড়ানো, মানুষের সংখ্যা বাড়ানো ওটার আওতার মধ্যে। এখন যদি আমি দেখি যে সেটাতে কি করা হলো, করের ক্ষেত্রে সেখানে দেখলাম যে একটা করের যে স্ল্যাবটা এবং করের হার ওখানে একটা বিন্যস্তটা একটু করা হয়েছে, একটু পুনর্বিন্যস্ত করা হয়েছে। সেটা কিভাবে? যদিও করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকায় রাখা হয়েছে, কিন্তু তারপরে যে কয়েকটা স্ল্যাব, যে তার পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, তার পরবর্তী 4 লাখের উপরে 10%, তার পরবর্তী 5 লাখের উপরে, তো এগুলো কিন্তু আগে 3 থেকে 4 থেকে 5 এইভাবে কিন্তু বাড়ানো হয়েছে। এখানে একটা বললাম যে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা একটা। আর করের যে আরেক সর্বোচ্চ কর সেটা 30% উন্নত করা হয়েছে, সেটাও কিন্তু আগে ছিল 30%, কোভিডের জন্য সেটা কমানো হয়েছিল যে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য, সেটা বাড়ানো হয়েছে, সেটাও কারণ সরকারের তো অর্থ লাগবে। আর যদি আমি অন্যদিকে যেটা বললাম যে সামাজিক নিরাপত্তা খাতে, সেখানে আবার দেখছি যে বরাদ্দ বেড়েছে সামান্য, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি বলবো আমি। কেন কি এই সামাজিক নিরাপত্তার মধ্যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পেনশনের টাকা সেটা থাকে, তারপরে সঞ্চয়পত্রের সুদের হার সেটা থাকে, তারপরে হচ্ছে কৃষির ভর্তুকি সেটা থাকে, মুক্তিযোদ্ধাদের জন্য অনেক ধরনের প্রকল্প সেগুলো থাকে। এইগুলো মিলিয়ে যে সংখ্যাটা, এটা অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো। প্রকৃত সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা কিনা দরিদ্র জনগণের কাছে যায়, ওই যে ভাতা কিংবা স্টাইপেন্ড এই সমস্তগুলো, সেটাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ সেখানে কমেছে। যেমন আমি সংখ্যাটা দিয়ে বলছি যে সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের 17%, 17.1%, গতবার ছিল 17%, 0.1% বাড়ানো হয়েছে। আর যদি আমি জিডিপির আকারে ধরি তাহলে সেটা হচ্ছে 2.43%। কিন্তু 3টা খাত এর বরাদ্দ এটার মধ্যে যদি বাদ দেই, যে সরকারি কর্মকর্তাদের, হ্যাঁ যেটা, সেখানে যদি ওটা বাদ দিই, সঞ্চয়পত্রের সুদ বাদ দিই, কৃষির ভর্তুকি বাদ দিই, তাহলে
মোট বাজেটের 9% নেমে আসে, 17.1 থেকে 9%, এটা মোট বাজেটের। গতবার কত ছিল? এবার যদি 9% নেমে আসে, হ্যাঁ, যেটি গতবার অ্যাকচুয়াল সামাজিক সুরক্ষা, হ্যাঁ গতবারও এইরকমই আর কি, হ্যাঁ এরকমই একটা ধারাবাহিক। তারপরে হচ্ছে যদি জিডিপির আকারে সেটা 2.43% থেকে 1.32% নেমে আসছে, অর্থাৎ প্রায় অর্ধেক নেমে আসছে। সুতরাং প্রকৃত অর্থে তো অনেক কম। এবং আরও ইন্টারেস্টিংলি এই যে বাড়াটা এই পেনশনের জন্য যতখানি বাড়ছে, প্রকৃত সামাজিক নিরাপত্তা খাতের জন্য ততখানি বাড়ছে না। পেনশনের জন্য 36% বেড়েছে, আর সামাজিক নিরাপত্তার জন্য আসলে 11%। তো এই যে অ্যানোমেলিটা, এইখানে কিন্তু আসলে আমার এটা কেন, মানে সংখ্যাটা হচ্ছে যে মোট সামাজিক নিরাপত্তার বরাদ্দটা যদি না বাড়ে, তাহলে তো মানুষ যে এই যে চাপে রয়েছে অর্থনৈতিক, এখানে তো ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এবং আমরা দেখতেছি ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়াতে হবে, এটা একটা। এবং তারপরে হচ্ছে যে পরিমাণটা তো বাড়ানো যাচ্ছে না। এই যে আপনার ভাতাগুলি 500 টাকা 600 টাকা এইগুলার, এটা তো এই আজকালকার এই দুর্মূল্যের বাজারে একেবারেই স্বল্প, আর হচ্ছে আরও বেশি সংখ্যায়। তারপরে তৃতীয় বিষয়টা হচ্ছে যে কারা পাচ্ছে কার্ডগুলো, সেখানে তো আমরা কিন্তু সঠিকভাবে এই বেনিফিশিয়ারি নির্বাচন করতে পারছি না। যাদের প্রয়োজন তারা অনেক সময় লিস্টে থাকে না, যাদের প্রয়োজন নাই, একটু ভালো অবস্থা আছে, তারা কিন্তু চলে যায় সেখানে এই লিস্টের মধ্যে। সেই লিস্টে নাম ঢোকাতেও অনেক সময় সমস্যার এটা। তো এই যে একটা লিকেজ হচ্ছে, এটা তো স্বীকৃত, এটা বিভিন্ন গবেষণায় এসেছে। তো এই লিকেজটাও বন্ধ করার বিষয় রয়েছে। তো এই একেতে স্বল্প বরাদ্দ, এটা যদি আমি এফিশিয়েন্টলি দক্ষভাবে আমি পরিচালনা করতে না পারি, বন্টন করতে না পারি, তাহলে তো আমি এই যে এই দুর্মূল্যের বাজারে আমি দরিদ্র জনগণকে কিভাবে স্বস্তি দিচ্ছি। সুতরাং আমার সামগ্রিক হচ্ছে যে এই একটা সমস্যাকেই আমি কিভাবে অ্যাড্রেস করলাম, এটা বাজেটের এখানে দুর্বলতা রয়েছে। আর লক্ষ্যমাত্রা আপনার 6.5% এই মূল্যস্ফীতির নেমে আসবে, মূল্যস্ফীতির হার 1 বছরের মধ্যে, 12 মাসের মধ্যে। 2 বছর থেকে কিন্তু এই যে পাচ্ছি না আমরা, এই 1 বছরের মধ্যে প্রায় 10% থেকে 9.8% ছিল, সেখান থেকে 6.5% নেমে আসবো। তো তার মানে হচ্ছে কি যে এই যে সূচকগুলির যে প্রক্ষেপণ করা হয়েছে, সেগুলো কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই। তার মানে 6% কাছাকাছি আসার সম্ভাবনা যেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে না। হ্যাঁ, একটা যেমন ধরেন কিছুদিন আগে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি তারা অবলম্বন করেছে, যাতে কিনা এটার কারণে এই যে লেন্ডিংয়ের হার, সুদের হার বেড়ে গেল, অর্থাৎ বাজারে যাতে মুদ্রার সরবরাহ কমে আসে টাইট দেওয়ার জন্য। কিন্তু ওইটা তো এককভাবে কাজ করবে না। আমার বাজেট কি হলো, বাজেট তো আমি সংকোচনশীল করলাম না। বাজেটের আকার হ্যাঁ গতবারের চাইতে সামান্য বেড়েছে, ধরেন মূল বাজেটের চাইতে 4.6%। আবার যদি আমি রিভাইজ বাজেটটা ধরি 24-এর, তাহলে আবার 11% একটু উপরে এটা বেড়েছে। এটাও তো হ্যাঁ, তো এটাও 11% কম না। তো সেখানে যেটা করা উচিত ছিল যে সেটা নিয়ে আপনার যে বাজেট ডেফিসিট 4.6%, বাজেট ডেফিসিট আরও কমিয়ে রাখা উচিত ছিল। কারণ তাহলে আর আমার খরচের জন্য যে একটা চাপ, সেটা দরকার না। এখন ওই খরচটা করতে হবে লোন নিয়ে, ব্যাংক থেকে, ব্যাংক ব্যবস্থার উপরেই তো বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। তো এই যে দুটার মধ্যে সাযুজ্য যদি না থাকে, মুদ্রানীতি এবং আর্থিক নীতির সাথে সামঞ্জস্য না থাকলে সেটা তো কাজ করবে না। এগুলো কাজ করতে হয় ইন ট্যান্ডম। তো এই সাথে, এবং তারপরে আছে আরও বাজার ব্যবস্থাপনা, বাজারেও কারসাজি হচ্ছে, সেটারও কিন্তু প্রভাব থাকে। সুতরাং এখানে আমি দেখছি না যে মূল্যস্ফীতির কীভাবে 6.5% নেমে আসবে। আরও একটা বিষয় যে আপনার এই যে সবচেয়ে আলোচিত যে জিডিপির প্রবৃদ্ধি, সেটাও কি রাখা হয়েছে 6.75%। এই বছরে 24-এ সেটা 5.82%। এটা বিবিএস কিছুদিন আগে একটা প্রাক্কলন করেছে, তারা 6-7 মাসের তথ্যের ভিত্তিতে। সেটা এরকমই হতে পারে কিংবা একটু কমও হতে পারে, গত 2 বছরে একটু কম হয়েছে। তো সেখান থেকে আমি আবার প্রায় 1% মতো আর কি, একটু কম তো বাড়াবো। এখন ওটা বাড়াতে যে কি হয়েছে দেখেন, যে যদি আমি জিডিপির লক্ষ্যমাত্রা বেশি রাখি, তাহলে আমি কিভাবে সেটাকে পূরণ করব। সেই জন্য কি করা হয়েছে, এই যে বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ কিংবা মোট গ্রস বিনিয়োগ, সেটাও কিন্তু অনেক বাড়ানো হয়েছে। মোট বিনিয়োগটা এখানে
33% উপরে করা হয়েছে। অথচ আপনার 2020 থেকে 2024 কিন্তু এটা বিনিয়োগটা গ্রস বিনিয়োগটা 0.33% কমেছে। আর ব্যক্তি খাতের বিনিয়োগ সেটা তো অনেক দিন থেকে 23-24% মধ্যে ঘোরাঘুরি করছে এবং 24 অর্থ বছরে সেটা 23.5% প্রাক্কলন করা হয়েছে। সেখান থেকে এই যে আপনার তো গ্রোথ লাগবে, গ্রোথের জন্য আবার বিনিয়োগ লাগবে, সেই জন্য এখন কি করা হলো, আগামী বছর 27.3% করা হয়েছে। আমি 23% যেটা লক্ষ্যমাত্রা ছিল কমিয়ে 23.5% করেছি এবং তার মধ্যে এক বছরের মধ্যে আমি 27-এর উপরে করে ফেলবো কিভাবে? তো সেই আবার এইটার সাথে আবার ধরেন ব্যক্তি খাতের বিনিয়োগ যদি বাড়ে তাহলে ব্যক্তি খাতের ঋণ লাগবে, কিন্তু সেখানে আবার আরেকটা অ্যানোমালি, ঋণটা কি ব্যক্তি খাতের ঋণ প্রবাহ 9%, গতবারের চাইতে 1% কমানো হচ্ছে। এটা খুব কমই আসলে। এই 9% যদি ঋণ প্রবাহ ব্যক্তি খাতে যায় তাহলে তারা ওই 27%-এর উপরে বিনিয়োগ কিভাবে করবে? সেখানে তো একটা গরমিল রয়ে গেছে। তো এরকম করতে চেয়েছে। তারপরে আরও প্রাক্কলনগুলা আমার রপ্তানি, আমদানি, রেমিটেন্স, এইখানে যে সমস্ত প্রাক্কলনগুলি করা হয়েছে সেটাও কিন্তু এই 24 অর্থ বছরের যে চলমান ধারা এটার সাথে ধরলেও এটা সম্ভব না আগামী বছরে। তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ আমি সূচক বলে এই পর্যায়ে শেষ করছি, সেটা হলো যে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা তো অবনমনের দিকে যাচ্ছে ক্রমান্বয়ে, সেটা বহুল আলোচিত, সেটা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এবং আমরা বলছিলাম যে টাকার সাথে ডলারের বিনিময় হার এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ না হলে ডলার আসছে না রেমিটেন্সের মাধ্যমে। আবার যারা এক্সপোর্ট করছে তারাও পুরোপুরি তাদের যে এই এক্সপোর্ট প্রসিডসটা নিয়ে আসে না, তারা ভাবে যে পরবর্তীতে যদি আরেকটু ডলারের দাম বাড়ে তখন আনবো, এরকম করে। তো তখন এই কারণে কিন্তু এই কিছুদিন আগে কি করা হলো যে ক্রলিং পেগ, যে বাইরের সাথে কার্ব মার্কেটের সাথে মিল রেখে এটা 117.9 জন্য ছিল, ওইটা করা হলো। তো এখন ওইটা করা হলো, ওটার কিন্তু ফল এখনো দেখা যাচ্ছে না। এখন রেমিটেন্স কিছুটা বাড়ছে, এখন আপনি দেখেন সামনে ঈদ আছে, অনেকে পাঠাচ্ছে, কারণ ডলারের বিনিময় মূল্য যেহেতু একটু চেঞ্জ হয়েছে, একটু বাড়ার কথা আসার, কিন্তু সেটাও এখনো আশানুরূপ না। তো সেই প্রেক্ষিতে এখন ওনারা বলছেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা সেটা 32 বিলিয়নের মতো হবে গ্রসটা। এখন গ্রসটা হচ্ছে 24 বিলিয়ন, এই 5 জুনের হিসাব মতো আর কি। এটা থেকে অনেকখানি একটা উল্লম্পন হবে এই কয়েক মাসের মধ্যে। সেটাই বা কিভাবে, এটাও আরেকটা বিষয়, আরেকটা গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে, সেটাও কিন্তু এখন আমি টাকা ডলারের বিনিময় হার 117.9% আছে, এখন চলছে। আর আগামী অর্থ বছরে এটা কমিয়ে 114 টাকা নির্ধারণ করা হয়েছে। তার মানে আমি টাকাকে অ্যাপ্রিসিয়েট করছি, আবার ওদিকে আমি রিজার্ভের পরিমাণ বাড়বে বলে আশা করছি। তো এই যে অ্যানোমেলিগুলো, এগুলো দেখে অনেক সময় মনে হচ্ছে যে, আরেকটা বলি যে আপনি ইয়ের কথা বলেছেন যে ট্যাক্স জিডিপি রেশিও, সেখানেও জাতীয় রাজস্ব বোর্ডের সেখানে প্রতি বছরই বিশাল একটা টার্গেট দেওয়া হয়। গত 10 বছর ধরে সেই টার্গেটটা তারা পূরণ করতে পারে না, কারণ এত একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, অনেক বেশি দেওয়া হয়। এক্স্যাক্টলি। বর্তমান যে তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জনবল, প্রযুক্তির ব্যবহার ইত্যাদির প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের ট্যাক্স ভ্যাট দেওয়ার প্রবণতা, সেটাও কিন্তু একটা দুর্বলতা আছে। সবকিছুর প্রেক্ষিতে এই টার্গেটগুলো আসলে পূরণ করা সম্ভব না, কিন্তু তারপরেও দেওয়া হয়েছে। এখন ওইখানে কতগুলি যে সংখ্যা মিলানোর জন্য, এবং আরও উল্লেখযোগ্য, যেহেতু আমরা এখন IMF-এর প্রোগ্রামের অধীনে রয়েছি, তারা অনেকগুলি শর্ত দিচ্ছে প্রেসক্রিপশনের জন্য। তো সেখানে কিন্তু এই প্রত্যেকটার জন্যই কিন্তু লক্ষ্যমাত্রা দেওয়া আছে, এবং ওনাদের এই মধ্যমেয়াদী অর্থনৈতিক কাঠামো যেটা বাজেটের সাথে আসে ডকুমেন্টে, সেই হিসাবগুলি যেই আমি কয়েকটা চলকের কথা বললাম, সবগুলি ওটার সাথে মিল রেখে রেখে করা হয়েছে। কিন্তু আমি কিভাবে এটা করব, এটা বাস্তবসম্মত হলো কিনা, মানে 2-4 হবে কিনা, সেই জায়গাটা কিন্তু আমরা এখন সেই জন্য মনে হচ্ছে যে এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ রাদার দেন যে বাস্তবতার প্রেক্ষিতে আমি একটা
করি কিনা জি, জি, সেই নিশ্চয়ই জন্য। নিশ্চয়ই আমরা 2-2 4 মিলাতে চাই, 2 যদি 3 না হয়ে যায় সেই নিশ্চয়ই আমরা কথা বলছিলাম। এবং আপনি আপনার পুরো আলোচনার মধ্যে কিন্তু কিছু এনামেলি নিয়ে কথা বললেন, আমরা কিন্তু সেগুলি শুনলাম, কিন্তু কিছু বক্তব্য সরকারের পক্ষ থেকেও আছে, সেগুলো একটু আমরা শুনবার চেষ্টা করব। বিশেষ করে সিবিডিকে নিয়ে একটা মন্তব্য আমরা দেখেছি আজকে করা হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে এই 2024-25 প্রস্তাবিত বাজেট, সে বাজেট নিয়ে কথা বলছিলাম ডক্টর ফাহমিদা খাতুনের সাথে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবারও আমাদের একই অতিথি নিয়ে ফিরে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম প্রস্তাবিত বাজেট 2024-25 নিয়ে, এবং এই নিয়ে কথা বলছেন আমাদের সাথে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের সাথে কথা বলছিলাম। আমরা বিরতির পূর্বে ফাহমিদা আপার কাছ থেকে অনেকগুলি অ্যানালিসিসের কথা শুনলাম, এবং কিছুটা মনে করি যে মনে হচ্ছে যে এই বাজেটের মোটামুটিভাবে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, আমার একটা অবস্থা কিন্তু মনে হচ্ছিল। তারপর একটা ছোট্ট দেশ, অনেক মানুষ, অনেক কিছু চিন্তা ভাবনা করি হয়তো বাজেট দিতে হচ্ছে এবং দিতে হয়, কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন কিন্তু সেটি নিয়ে কিন্তু আবার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনাদের মতো যারা এরকম গবেষণা প্রতিষ্ঠান বা নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কথাবার্তাও আছে। সেই ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের কার্যক্রম নিয়ে সিপিডি কী বলল, টিআইবি কী বলল, সুজন কী বলল, তাতে আমাদের কিছু আসে যায় না, কোনো মাথা ব্যথাও নাই। ওরা সবাই বিএনপি সুর মিলে কথা বলছে, কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের কোনো মিল নেই। আপনি কিভাবে এটাকে খণ্ডন করবেন যে মাননীয় মন্ত্রী, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেন আপনাদের বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে আপনাদের কথার কোনো মিল নেই? দেখেন, এখানে খণ্ডন করার কিছু না, ওনার প্রত্যেকেরই স্বাধীনতা আছে আরেকজনের বক্তব্য নিয়ে বলার জন্য। আমরা তো স্বাধীন দেশে বসবাস করি, এবং ওনারা আবার নীতি প্রণেতা ইত্যাদি। তো তখন অন্যরা যদি পছন্দ মতো কথা না হয় তাহলে তো তাদেরও অপছন্দ হতে পারে। আমাদের যেমন অপছন্দ হচ্ছে যে বাজেটটা কেমন হলো, খুব একটা সব কিছুতে পছন্দ হচ্ছে না। তো কিন্তু যেই বিষয়টা যে একটা কথা বলা হচ্ছে যে বিএনপি সুরে কথা বলছে কিনা, দেখেন এটা পরিহাসটা এই যে যখন আবার বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা বলতো যে আওয়ামী লীগের সুরে কথা বলছি, এবং তখন আবার আওয়ামী লীগের অনেক সদস্যরাই আমাদের তথ্যও ব্যবহার করতেন। আবার এখন তারা বলছেন, তো এটাতে দেখেন আমরা মনক্ষুণ্ণ হই না, কারণ আমাদের কাজটাই তো হচ্ছে যে নীতিমালা যখন প্রণয়ন করা হয়, অর্থনীতিতে আমরা কাজ করি, অর্থনৈতিক নীতিমালা, তো সেইটা স্ক্রুটিনাইজ করা, সেটার মধ্যে দুর্বলতাগুলি কি, ভালো থাকলে সেগুলোও আমরা উল্লেখ করি, এমন না যে সেখানে কার্পণ্য রয়েছে। কিন্তু নাগরিক হিসাবে কিংবা সিভিল সোসাইটির হিসাবে, নাগরিক সমাজের একটা সংগঠন হিসাবে অবশ্যই আপনাকে দুর্বলতাগুলি তুলে ধরতে হবে। সারা পৃথিবীতেই এরকম। আপনাদের কোনো দুর্বলতা নাই, আপনারা তো অন্য দুর্বলতা ধরেন শুধু। আমাদের দুর্বলতা থাকলে ওনারা বলবেন, ধরবেন। সেটা মনে হয় কিনা আপনি যেহেতু নিজকে, দেখেন আমি তো বাজেট দিচ্ছি না, এখন আমরা যদি একটা বাজেট দিতাম তাহলে সেখানে যদি কোনো ধরনের, আমি যদি তুলনার কথা বলি, আপনাদের গবেষণা কর্ম, আপনাদের কার্যক্রম, আপনি যেটা বলছিলেন বিএনপি সুরে বলছে, আওয়ামী লীগ সুরে কথা বলে, আওয়ামী লীগ এখন বলছে বিএনপি সুরে কথা বলে। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিএনপি সুরে তখন কতখানি জোরে, এখন কতখানি আসতে, সবকিছু মিলে আপনাদের নিজেদের। দেখেন দুটা বিষয়টা একটা জিনিস প্রমাণিত করে যে প্রথম প্রমাণ সেটা হচ্ছে যে নিরপেক্ষভাবে যে আমরা কাজ করি সেটার একটা বিষয়। কারণ যেই দলই ক্ষমতায় থাকে তারা কিন্তু ওটা পছন্দ করে না। এটা এমন না যে কারো কোনো দলের একটা লেজুর বৃত্তি হয়ে কিংবা তাদের চাটুকার হিসাবে, সেটা না, এটা একটা। আর আমাদের কি কথা কিংবা কি বলেছেন যে কাজের বাস্তবতার, সেটা বাস্তবতা কি ধরনের সেটা আমি বুঝতে পারলাম না। এখন আমরা যদি ধরেন কোনো নীতিমালার সাথে জড়িত থাকতাম বাজেট প্রণয়নের ক্ষেত্রে, তখন আমরা কি দিলাম সেটা তারা সমালোচনা করতে পারতো, অন্য যারা সমালোচক, সেটা আর কি। কথায় আর কাজের অমিলের কোনো আমি তো দেখছি না কিছু। আমরা তো কমপ্লায়েন্টভাবে কাজ করি, সুতরাং এটা আমার বোধগম্য হলো না। তো কিন্তু যেটা আছে, যেটা আমার বলার বিষয়, সেটা হচ্ছে যে কেউ যে কারো স্বাধীন দেশের সমালোচনা করতেই পারে। এবং আপনাদের গবেষণা কর্ম নিয়ে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে কিসের ভিত্তিতে করেছেন, কিসের স্যাম্পলিং নিয়েছেন, কাদের স্যাম্পলিং নিয়েছেন, এই ব্যাপারে শুনেন, আমাদের এই সংগঠনটা 30 বছরের উপর ধরে আছে, এবং নানান চড়াই উতরাইটা কিরকম, এই যে সমালোচনার মুখোমুখি সেটা থাকবেই।
কিন্তু এটা একমাত্র আপনার টিকে থাকার একটা আপনার মোরাল স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারেন তখনই যখন আপনার বিশ্লেষণটা একটা এভিডেন্স বেসড হবে, অর্থাৎ তথ্যের ভিত্তিতে। এবং সেই তথ্যটা কি? তথ্য তো আর আমরা বানাই না, আমরা তো সরকারি তথ্য নিয়ে কাজ করি। আমরা বিবিএসও না, আমরা তো, কারণ এত বড় বড় সার্ভে করতে পারবো না, আমাদের তো সেই অর্থ নাই, জনবলও নাই, অর্থবলও নাই। সুতরাং আমরা মোস্টলি সরকারের তথ্যের ভিত্তিতেই কাজ করি। সরকারের আপনার ধরেন বিবিএসের এমপ্লয়মেন্ট ডেটা বলি, গ্রোথের ডেটা বলি, নানান ধরনের যে তথ্যগুলি সেটার ভিত্তিতে। আর তার পাশাপাশি যখন আমরা কোনো সার্ভে করি, কদাচিৎ করার সুযোগ যদি হয়, সেগুলো কিন্তু সায়েন্টিফিক পদ্ধতিতে, বিবিএস যেই পদ্ধতিতে সার্ভে করে, সার্ভে করার তো কিছু নিয়ম কানুন আছে, সায়েন্টিফিক পদ্ধতি, সেটা তো আমরা ইকোনমিস্ট, আমরা জানি সেগুলো কিভাবে করতে হয়। আপনাদের সার্ভেগুলো নিখুঁত হয়, কিন্তু একটা বিষয় যেটা আপনি বলবেন কিনা, আপনার বলেন বিএনপির আমলে আওয়ামী লীগের ডাটা, আওয়ামী লীগের আমলে বিএনপির ডাটা, তারা উভয়ের পক্ষ বিপক্ষের কথা বলে। তাহলে আপনাদের এই সিপিটি কি সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে কিনা? কর্মকাণ্ডটা কি? আমরা তো বিশ্লেষণ করি, শুধু কর্মকাণ্ডের কিছু নাই। সরকার যা করে তার বিরোধিতা করেন কিনা? বিরোধী সেটা না, আমি যেটা শুরুতেই বললাম যে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করাটাই তো। এবং সেটা কিন্তু সিপিডি কেন, প্রত্যেকটা নাগরিকেরই সেটা কাজ। কারণ আমি নাগরিক হিসাবে কি, আমি তো কর দিচ্ছি, আমি যা আয় করছি সরকারকে কর দিচ্ছি সরকারের সেবা পাওয়ার জন্য। সরকার আমাকে এই করের বিনিময়ে কি কি দিবে এবং সেটা সঠিকভাবে দিচ্ছে কিনা সেটা তো বলার অধিকার থাকবে। সুতরাং এখানে তো ভুলের কিছু নাই। এবং আমার মনে হয় না যে একটা থিঙ্ক ট্যাঙ্ক কিংবা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবসময় যে সরকারের সুরে সুরে কথা বলবে সেটা তো না। সেটার জন্য বিরাট সরকারের উইংই রয়েছে, সরকার ইটসেলফ ইজ সো হিউজ, তারা করবে। সুতরাং আপনার যারা অর্থনীতি নিয়ে কাজ করে, সমাজ নিয়ে, পলিটিক্স নিয়ে, তো তাদের সাধারণ নাগরিকের ইন্ডিপেন্ডেন্ট, আমরা এই আলোচনাটা শেষ করেছি, মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার কোনো বক্তব্য নাই, মানে বিষয়টা হচ্ছে এরকম। আপনি বলছেন, আমি বুঝতে পারছি, আপনি বলছেন যে আপনার বিএনপি সময় সমালোচনা করেন, এখনো সমালোচনা না, এখানে আপনার ত্রুটিগুলি কেন আমি বলছি সেটা যে আপনার যদি ধরেন তথ্যের ক্ষেত্রে কিংবা বিশ্লেষণের ক্ষেত্রে যদি ভুল থাকে কিংবা দুর্বলতা থাকে, ভুলও না যদি, তাহলে আমি যে নীতিমালাটা নিব সেই নীতিমালাটা তো সঠিক হবে না। এখন এই যে বাজেটের কথাটাই, বাজেটের রিয়ালিটিটা কি? আমি তো রিয়ালিটি চেকটা আমি করলাম, যেটা সেটা তো গণনায় নিলাম না। আমার এই চারিদিকে কি চলছে আর আমি বাজেটে কি চিত্র দিচ্ছি, একটা সাধারণ স্বাভাবিক বছরের একটা বাজেটের মতো করে, অ্যাজ ইফ এভরিথিং ইজ ফাইন, আমি একটা সুন্দর করে যেরকম চলছে বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা বাজেট দিয়ে দিলাম, সেটা তো না। এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম। বাংলাদেশের অর্থনৈতিক যে হিস্ট্রি, সেইখানে এইটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল মোমেন্টস আমরা পাস করছি। আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, যে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছিল, নিম্ন মূল্যস্ফীতি, বৈদেশিক খাতের একটা শক্তিশালী আপনার অবস্থান ছিল, বৈদেশিক রিজার্ভের অবস্থা ভালো ছিল, সেখান থেকে আমরা কোথায় এসেছি? তো এটা তো স্বাভাবিক না। আপনি 5 বছর আগের সেই 2020 সালের কোভিডের কথা বলছেন, এখন ইউক্রেন যুদ্ধের কথা বলছেন, সেগুলি তো পার হয়ে গেছি আমরা। কিন্তু তারপরেও কেন এত হচ্ছে না? এই সমস্যাগুলি কেন? অবশ্যই যে সমস্যার তো আপনারা দায়ী করছেন কিসের? আমি বলছি দায়ী করছি এটা যে এখানে আমাদের অ্যাসেসমেন্টের, ডাক্তার যখন ওষুধ দিবে তাকে তো ডায়াগনোসিসটা ঠিক মতো করতে হবে, তা না হলে সে কি প্রেসক্রিপশনটা দিবে? আমি তো সেই ডায়াগনোসিসটা করতে পারছি না, হয় করতে পারছি না, করলাম, করা আছে, আমি স্বীকার করছি না, অথবা আমি ঠিক মতো করতেই পারছি না। স্বীকার করছে না আমি বলছি নীতি নির্ধারকরা, তাদেরই তো সব কিছু করার, এটা তো সাধারণ জনগণেরও না, থিঙ্ক ট্যাঙ্কেরও না। কিন্তু আপনি এই ডায়াগনোসিসটাকে যদি ঠিক মতো না করেন, তাহলে আপনি কিভাবে প্রেসক্রিপশনটা দিবেন, সঠিক নীতিমালাটা? এখন আরেকটা বিষয় যে এখন দেখেন এই যে মূল্যস্ফীতির কথাটা, কেস ইন পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হলো এই যে এতদিন থেকে যে মূল্যস্ফীতির চাপটা চলছে, সারা পৃথিবী কোন দিকে গেল আর আমরা কোন দিকে গেলাম? তারা কি করলো? এটা উন্নত বিশ্বের প্রেসক্রিপশন না সবারই, আমার উন্নয়নশীল দেশ, আমাদের প্রতিবেশী দেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলো, সব জায়গায় যে আপনার বাজারে অর্থের সরবরাহটা টান দেন, অর্থাৎ আপনি
সংকোচনমূলক মুদ্রানীতি করেন, সেটা তো আমরা করি নাই। সেখানে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক তারা কি করলো, তারা বলছে না 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 আমরা এই সমস্ত প্রেসক্রিপশন শুনবো না, আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করব। না, প্রথম ফান্ডামেন্টাল ওইখানে হাত দিতে হবে, তারপরে আপনি আরও আনুষঙ্গিক কিছু করবেন। সেটা কিন্তু অনেক দিন থেকে করা হলো না। এবং কেন করা হলো না? 2020 সালের এপ্রিল মাসে কোভিডের পরে সুদের হারের উপরে আপনি ক্যাপ দিয়ে রেখেছেন যে অর্থনীতির একটা খারাপ অবস্থা যাচ্ছে। তারপরে 4 বছর চলে গেল, আপনি 9% লেন্ডিং রেট, আর আপনার হচ্ছে ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতির হার 9.5%, 9.7, 9.8, 10% কাছাকাছি। তো আপনি একেবারে শূন্য সুদে টাকা দিয়ে দিচ্ছেন মানুষের হাতে। এটা তো একেবারে চরম। কেন ওইটা? সেটাও কিন্তু আসলে নীতি যেটা আমরা করছি। একটা বিষয় বলা যায়, যেমন মনে করেন যে আমরা ভলান্টিয়ার হতে চাই অনেক সময়, অনেক কাজের ক্ষেত্রে। তো আপনারা যখন এত বেশি গবেষণা করছেন, দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন চান, সরকারের উন্নয়ন চান, তাহলে আপনাদের পক্ষ থেকে সরকারকে কেন বলেন না আসেন আপনারা বাজেট বা অন্য কাজের সাথে আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই? না, আমরা তো দিতে চাই। আমরা তো প্রত্যেকটা যখন কাজ করি না, দেখেন আমরা আমাদের কাজের কি যে মানে আপনারা সমালোচনা ছাড়া কি এরকম কিছু করেছেন যে আপনারা আমাদের প্রত্যেকটা শুনেন কাজের পরে সেগুলি তো ডিসেমিনেট করি, এবং সেটা স্টেক হোল্ডারদের সাথে, এবং গভর্নমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। আমরা সবসময় চেষ্টা করি সরকারের মন্ত্রী, সরকারের যারা সাংসদ থাকেন, সরকারের অফিসিয়াল যারা থাকেন, তাদেরকে নিয়ে আলোচনাটা করতে। অনেকে তার ভিতরে অনেকে খুব রেটিসেন্ট, তারা না 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 সিপিডি মানে একটা অ্যালার্জি, কিন্তু অনেকে আবার আসেন, তারা শোনেন। এবং এটাই আসলে একটা সমাজ কখন এগিয়ে যায় আপনি যখন সেখানে আসলে তর্ক বিতর্ক হবে। তর্ক বিতর্ক মানে তো আপনি অকল্যাণ চাওয়া না, আমি খারাপ নাগরিক হয়ে গেলাম, আর যখন সুরে সুরে গান গাইব তখন আমি খুব ভালো নাগরিক, সুনাগরিক। নাগরিকের সংজ্ঞা তো সেরকম না। এটাও তো একটা কন্ট্রিবিউশন আসলে। তো অ্যালার্জির ওষুধ আপনারা ব্যবহার করতে পারছেন না? আমাদের অ্যালার্জি যখন আপনাদের না, দেখেন আমাদের চেষ্টা তো রয়েছে, হ্যাঁ। তবে হ্যাভিং সেড দ্যাট, ওটা আমি বলবো যে না, একেবারেই যে তা না। আমাদের বিভিন্ন আলাপ আলোচনা, সরকারের যে বিভিন্ন নীতিমালাগুলি অনেক সময় নেওয়া হয়, সেখানে তারা আমাদেরকে ডাকেন। যেমন এই বাজেটের কথাই বলি, বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা আলোচনা করা হয়, সেখানে আমরা যাই, আরও অনেকেই যায়, বিভিন্ন পেশাজীবীরা যায়। অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা করা হয়, সেখানে আমরা যাই। এখন সেটা তো তাদের বিষয়, কিছু কিছু থাকে, কিছু কিছু না। কোনো একটা বিষয়ে অনেক দিন থেকে বলছি সেটা হয়তো দেখা যায়। এখন সেটা তো আমি বলতে পারবো না আমরা বলার কারণে, সেটা তো না, হয়তো ওনাদের মনেও আছে, আমরাও সেটা জোর দিই। যেমন একটা প্রস্তাব, যে বাজেটের যে সর্বোচ্চ আয়ের হার 30%-এর কথা, এটা আমরা প্রতি বছরই বলছি। ওনারা দেখলাম এবার করেছেন। এখন হয়তো ওনাদেরই হয়তো মাথায় আছে এটা, আমি বলছি না যে তাদের মাথায় আসেনি, সেটা নিশ্চয়ই এসেছে, কিন্তু আমরাও বলছিলাম এরকম একটা বিষয়। আমি বাজেটের উদাহরণ দিলাম। তারপরে ধরেন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি হয়, সেটা যখন হয়, ফর্মুলেশন হয়, সেগুলোর জন্য যখন প্রিপারেশন চলে, সেগুলার কমিটিগুলোর মধ্যে আমরা থাকি। আমাদেরকে তো কিছু কিছু তো একটা আছে। তাহলে আমরা এই পর্বে এটুকু আপনার কাছে মোটা দাগে শুনতে চাই, আপনাদের কথার সাথে তাহলে কাজের মিল আছে? আমাদের কথা অবশ্যই, মানে কথার সাথে আমরা যেটা করছি বলছি, এখন কাজে তো দেখাতে পারছি না, আমি তো আর নীতি নির্ধারক না। আমাদের কথা হচ্ছে যে আমরা তুলে ধরা। এখন ধরেন আমরা বলছি কমপ্লায়েন্ট হও, এখন আমার কাজের সাথে মিল কিভাবে থাকবে? আমি যদি কমপ্লায়েন্ট হয়ে প্রতিষ্ঠান হিসাবে, ব্যক্তি হিসাবে, সেখানে তো আমরা যতটা সম্ভব আমাদের তো আরও ডাবলি অ্যালার্ট থাকতে হয় যে আমি কমপ্লায়েন্সের কথা বলছি বিভিন্ন ক্ষেত্রে, আমাকে তো কমপ্লায়েন্ট থাকতে হবে। এই ব্যাপারে আমরা সচেতন যতটা সম্ভব আমরা, কারণ এটা তো আপনার এখানে আলোচনায় বলা যাচ্ছে না যে বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জ আসে আমাদের কাজেও, সেগুলো বলা যাচ্ছে না। সেগুলো তো থাকে, আপনার কথা বললেই তো সব, যেটা বললেন যে পছন্দ তো হয় না, তো রাষ্ট্রযন্ত্র তো অনেক পাওয়ারফুল থাকে, সুতরাং সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ বলতে কি কোনো ধরনের এইটা এই আলোচনা আসলে আলোচনার হয়তো জায়গা না। চ্যালেঞ্জ আসে, স্মুথ জার্নি হয় না, সেটা আমি বলার চেষ্টা করছি যে স্মুথ যে হয় না, কারণ সঠিক কথা, সত্য কথা বলা তো পছন্দ হয় না, এবং পাওয়ারফুল যন্ত্রের সাথে, রাষ্ট্রযন্ত্রের সাথে তখন যদি আপনি চ্যালেঞ্জিং একটা রোলে থাকেন, তখন এটা তো চ্যালেঞ্জিং ক্ষুদ্র একটা প্রতিষ্ঠানের জন্য কিংবা ক্ষুদ্র নাগরিক হিসাবে। কিন্তু তারপর সেই জন্যই বলতে হচ্ছে যে আমাদেরকে দ্বিগুণ সতর্ক থাকতে হয় যে কোনো একটা
কাজ করতে যে কথার সাথে যাতে কাজের মিল থাকে। নিশ্চয় নিশ্চয়। তাহলে যে আমরা যদি বলতে পারি ডানে গেলেও দোষ, বায়ে গেলেও দোষ, উত্তরে গেলেও দোষ, দক্ষিণে গেলেও দোষ, এটি নয়, আপনাদের কথার সাথে কাজের মিল আছে নাকি আলাল যদি গাছে থাকে দুলাল থাকে? না মানে কথা আমি তো বুঝতে পারছি না আপনি যে কথার সাথে কাজের কি ধরনের মিলের কথা আপনি যদি কমপ্লায়েন্ট যে আমরা বলছি যে যেমন ধরুন কর দেওয়ার কথা বলি আমরা সঠিকভাবে দেওয়ার কথা, কিংবা আরো অফিস পরিচালনার ক্ষেত্রে গভর্নেন্সের কথা বলি, সেটা আমাদের এখানে পরিপালন হয় কিনা, এগুলার ব্যাপারে তো আমরা সতর্ক, খুবই সতর্ক থাকি। কি উদাহরণ আপনার কি দৃষ্টান্ত আমরা স্থাপন করব? নিশ্চয়ই 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 ডক্টর ফাহমিদা, আমরা আবারও আসবো। তবে যে বিষয় নিয়ে এটা আসবার চেষ্টা করবো, আজকে বিজেএমই 3টি সংগঠন একসাথে তারা সংবাদ সম্মেলন করেছে। বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই তারা নগদ সহায়তা যে প্রত্যাহার করার কথা বলছে সেটিকে আবার তারা যাতে পুনর্বিবেচনা করা যায় সেই দাবি জানিয়েছে, এবং অন্য দু একটি বিষয় আমরা আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পর অত্যন্ত আজকের যে আলোচক ডক্টর ফাহমিদা খাতুন, সিবিডির নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ, তার কাছে আবারও আমরা এই বাজেটের যে আলোচনা নিই সে আলোচনা নিয়ে ফিরে আসবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম এবং বাজেটের এই কথার আমরা বিরতি যাবার পূর্বে আমি আপার সাথে আলোচনা করে নিয়েছিলাম। আমরা 3টি সংগঠন বিজিএমই, বিকেএমই, বিটিএমই তারা যেটা নগদ সহায়তা প্রস্তাব করেছেন সেটি পুনর্বিবেচনার কথা বলেছেন। তারা বলছেন পোশাক খাতকে এখন টিকিয়ে রাখা মুশকিল অবস্থায় নগদ সহায়তা তুলে দিলে বিকল্প সহায়তা তারা আশা করছেন, এবং তারা এটাও বলেছেন আয়কর 20 থেকে কমিয়ে 10 ভাগ করার দাবি এই খাতের ব্যবসায়ীদের। এখন পোশাক খাত আর এমজি খাত, এটাকে বলা হয় যে হোয়াইট কলার বিজনেসম্যানরা এই দেশের, তারা এই খাতের সাথে জড়িত। তাদের যে দাবি দেওয়াগুলো এবং তারা যে নগদ সহায়তার কথা বলছেন, তারা হয়তো কমে যাওয়ার কারণে তারা হয়তো বা এই দাবি জেনেছেন, আপনি আসলে কীভাবে দেখেন? আমি এটার ব্যাপারে মনে করি যে আমাদের তৈরি পোশাক শিল্প তো অনেক দিন থেকেই এটা একটা ভালো অবস্থায় কাজ করছে, কারণ শুরুটা হয়েছিল যে বৈশ্বিক একটা সহযোগিতা এবং আমাদের অভ্যন্তরীণ সহযোগিতার কারণে বৈশ্বিকভাবে, যেমন মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট, এটার অধীনে টেক্সটাইলের উপরে শুল্কমুক্ত প্রবেশের, মানে উন্নত বিশ্বে শুল্কমুক্ত প্রবেশের একটা সুযোগ পেয়েছিল। এটা একটা আন্তর্জাতিক রেজিম বলা যায়, যে ট্রেড মানে রেগুলেটরি রেজিমের একটা পজিটিভ দিক ছিল। আর অভ্যন্তরীণভাবে কিন্তু সরকারের অনেক ধরনের সহায়তা, সেটার তো উৎসটা কিভাবে আপনি জানেনই, সেখানে ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যার হাউস, বিভিন্ন ধরনের সাপোর্ট, সেটা চলেছে অনেক দিন থেকে, চলমানই রয়েছে। পানি, বিদ্যুৎ, গ্যাস বহু জায়গায় তাদেরকে সাপোর্ট দিয়েছে, বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছে, ব্যাংক সুদের ক্ষেত্রে প্রণোদনা দিয়েছে। সেখানে কিন্তু সরকার কোনো কার্পণ্য করেনি। এখন দেখেন যে এটা তো প্রায় 3 দশকের উপরের একটা কারখানা, এই শিল্প, তো সেখানে এটার একটা তো শক্ত অবস্থানে যাওয়া গেছে আমরা মনে করি। তো এইটাতেই যদি এত বেশি সহযোগিতা দেওয়া হয়, তাহলে অন্য জায়গাতে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলি, নতুন নতুন ক্ষেত্র জন্য খোঁজার কথা বলি, নতুন নতুন ক্ষেত্রের জন্য তাদেরও তো প্রণোদনা, তাদের সহযোগিতা দরকার, কিন্তু সরকারের আপনার সম্পদ সীমিত। তো সেই জন্য সরকারকে তো একটা যৌক্তিকীকরণ করতে হয় যে আমি একজনকে 10, 20, 30 বছর দিলাম, একটা জায়গায় তো লাগাম টানতে হয়, এবং সেটা হয়তো তারা অনেক দিন আগের থেকেই বলা হচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ, এটা সরকারকে আজকে হোক বা 2026 সালে হোক সেটা করতেই হবে। কেন জানেন? সেটা হচ্ছে যে আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন কিন্তু এই ধরনের যে নগদ সহায়তা, প্রত্যক্ষ সাহায্য, এগুলি কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ আমরা উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরে এটা, তাহলে আমাদের যে ওই যে শুল্কমুক্ত বাজার সুবিধা অনেক কিছু আছে, সেগুলো তো এমনিতেও যাবে, কিন্তু এটাও ডেভেলপিং কান্ট্রির ক্রাইটেরিয়া হিসেবে, তো ওইটার জন্য তো একটা প্রস্তুতি দরকার। আর হচ্ছে যে কোনো আমাদের দেশে ধরেন যে কোনো শিল্পই বলি, যে কোনো খাতের যে একটা প্রণোদনা, সাহায্য যখন দেওয়া হয়, এটার কোনো টাইম লিমিট থাকে না, চলমান থাকে, চলতেই থাকে। এটা কিন্তু টাইম প্রত্যেক দেশে, হ্যাঁ, শিল্পকে আপনার গড়ে তুলতে হলে তাকে সাহায্য দিতে হবে, প্রত্যেক দেশেই দেয়, কিন্তু একটা টাইম বাউন্ড, কতদিন, কত সময়, যে হ্যাঁ 5 বছর 10 বছর, তারপরে তো একটা জায়গায় বন্ধ করতে হবে। তো সেই জন্য আর কি সরকার একটা কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, কারণ এই খাতটা আবার কি জানেন, যে
কর্মসংস্থানের একটা মূল উৎস, বৈদেশিক মুদ্রার একটা মূল উৎস। সেখানে তো কথা আছে, বলা হয় যে ইনসেন্টিভটা নেই, সেই ইনসেন্টিভটা দেখা যাচ্ছে যে হয়তোবা 1 কোটি টাকার এলসি করেনি, ভুয়া এলসি, ভুয়া এটা, সেগুলো কিন্তু নানা রকম মিশ্র প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, ওখানেও ব্যবহারটা কিভাবে হচ্ছে এটা আরেকটা। আর আরেকটা বিষয় আবার যে অনেক খাতি থাকেন, খাতের যারা ব্যবসা করেন তারা যে সেটা এই ভর্তুকি কিংবা নগদ সহায়তা এমনকি সুদের হারের ব্যাপারে বলে যে একেবারে ব্যবসার, কিন্তু এটার চাইতেও গুরুত্বপূর্ণ কোনটা, আপনার যদি ইজ অফ ডুইং বিজনেস ভালো থাকে তাহলে আপনার কস্ট অফ প্রোডাকশন এত বেশি হবে না। সেটা কি, আপনার অবকাঠামোটা একটা স্মুথ অবকাঠামো, শুধু রাস্তাঘাট তো না, সেটার সময় আরও বেশি সেটাকে আনইন্টারাপ্টেড করা, বিদ্যুৎ জ্বালানির আনইন্টারাপ্টেড ভাবে দেওয়া, এই যে দাম বাড়ানো হচ্ছে যৌক্তিক এবং অযৌক্তিক দুইভাবেই কিন্তু দাম বাড়ানো হচ্ছে, বছরে তো এখন আবার 4 বার করে বাড়বে, তো এটা একটা। তারপরে হচ্ছে যে আমাদের প্রযুক্তির ব্যবহার, এটা দক্ষ মানব সম্পদ, স্কিল বাড়লে কিন্তু প্রোডাক্টিভিটি, আপনার খরচ কমানোর অন্যতম একটা উপায় হচ্ছে প্রোডাক্টিভিটি। আর আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতি, করাপশনের কথা, এটাও কিন্তু ব্যবসায়ীরা প্রায়শই উচ্চারণ করে থাকেন। আপনি যদি এই সমস্ত জায়গাগুলিকে অ্যাড্রেস করেন তাহলে অন্য জায়গায় কিন্তু এই যে আপনার এই ভর্তুকি ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজনটা পড়ে না। তো সরকার যদি উঠিয়ে ফেলেন একদিকে, উঠিয়ে ফেললে তাদেরকে ওই জায়গাগুলিকে আগে তারা নিজেরা আরো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে, কারণ একটা সময় না একটা সময় তো এই তুলতেই হবে, এটা কোনো আমি আপনার কাছে আসি। আপনাকে তো অনেক আলোচনা করলাম, আপনি এই বাজেটের ভালো দিকগুলো একটু আলোচনা করবেন কিনা, কি কি আপনার ভালো লেগেছে? আমি ভালোর দিকের একটা হচ্ছে যে করের, যেটা বললাম শুরুতে যে করের স্ল্যাবটা বিন্যাস করা হয়েছে, দরিদ্র কিংবা মানে দরিদ্র না তো স্বল্প আয়ের লোকেদের জন্য একটা স্ল্যাবগুলাকে ভাগ করে পরিসরটা বাড়ানো হয়েছে, এটা একটা ভালো জিনিস। আরেকটা ভালো জিনিস হচ্ছে যে সেলফ অ্যাসেসমেন্ট করবে, সেটা নিজেই জমা দিবে, তো সেটা হলে এবং সেটা কর্মকর্তারা সেটাতে কিছু করবে না, কিন্তু শেষ পর্যন্ত আবার যেতেই হয় না। তারপরে এটা আমি বলছি যে একটা করবে যে অডিটের জন্য, এটা যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে ভালো, কারণ কি আপনার নিজের মানে এটা মানুষের যোগাযোগটা যত কম হবে তত ভালো। সেখানে আপনি ঘরে বসে যদি আপনার রিটার্ন সাবমিট করতে পারেন তাহলে তো আর কারোর সাথে না, অনেক সময় সেখানে অনেকেই কর জালের মধ্যে আসতে চায় না কেন, হওয়ার পরেও, এলিজিবিলিটি হওয়ার পরেও মনে করে যে এটার মধ্যে গেলাম কোন হয়রানির মধ্যে পড়ি, একবার হলে আবার হয়তো ডাকাডাকি, এইরকম অভিজ্ঞতা। কারণ কি দেখেন, এটাও সত্যি যে আমাদের এই যে কর জিডিপি হার এত কম এবং এখানে কারা কর দিচ্ছে, একটা শ্রেণীর কর মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, যারা আয় মানে চাকরি করে তাদের বেতনটা অ্যাকাউন্টে চলে যায়, হ্যাঁ ব্যাংকে চলে যায়, লুকোনোর কিছুই নাই। কিন্তু দেখা যায় তাদেরকেই আবার তাদের কাছ থেকে এটা না সেটা নানান কিছু করে এরকম করা হয়, সেইটা যাতে, সেই জন্য আমি মানুষের যোগাযোগটা যত কম হবে এটা একটা ভালো জিনিস এটা, এবং এটা বাস্তবায়ন আপনি যেটা বললেন যে সত্যি কি সেটা হবে কিনা। আরও একটা কর সংক্রান্তই, সেটা হচ্ছে যে একটা প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে যে 2 বছরের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, এটা একটা। সো কর বিষয়ক এটা যে আমরা কর ব্যবস্থার একটা রিফর্ম চাচ্ছি, হয়তো কিছু একটু করে, খুবই প্রথম মানে বেবি স্টেপের মতো, কিন্তু সেই দিকে যাচ্ছে, আরও অনেক কিছু করার বাকি আছে। আমি এই তো 3টা তো ইতিমধ্যে বলেই ফেললাম, কিন্তু একবার শেষ যদি বলে, এই যে কর দিবার যে প্রবণতাটা, আমি যেটি বলছিলাম যে বিত্তবানরা কিন্তু কর দিতে চায় না, সেটি থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসা দরকার আছে কিনা। আমি দুটো জিনিস একটা বলবো, যে সেটা হচ্ছে যে হ্যাঁ, কর বিত্তবানরাও দিতে চায় না। এখানে একটা অনেকেই কিন্তু বলে থাকবেন যে কর যে দিচ্ছি সেটার বিনিময়ে আমি কি পাচ্ছি, সরকারি সেবা, আপনার কোনো হসপিটালে গেলেন ঠিকমতো চিকিৎসাটা পেলেন কিনা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পেলেন কিনা, কোনো জরুরি ইমার্জেন্সি রুগীকে নিয়ে গেলেন, বেড পেলেন না, বারান্দায় করতে হচ্ছে সেইটাকে, কিংবা ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের, কিংবা আপনি বিদ্যুতের বিল দিতে গেলেন, আপনার এখানে ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, এই যে সরকারের বিভিন্ন সেবাগুলি, কিংবা আপনি রাস্তায়, আমি বের হলাম, আমি রাস্তায় কোনো সমস্যায় পড়লে আমাকে যে কেউ সার্ভিসটা পাচ্ছি কিনা, আইন শৃঙ্খলা অবস্থা ভালো কিনা, যে আমার নিরাপত্তা বিধান হচ্ছে কিনা,
এইগুলির কথা মানুষ চিন্তা করে। তো যে টাকাটা দিয়ে কিভাবে, আবার ব্যবসায়ীরা সেরকম ভাবে যে সে কি তার এই যে করটা দিচ্ছে সে তার ব্যবসাটা নির্বিঘ্নে করতে পারবে কিনা, সেটা কিনা, এখানে চাঁদাবাজির দৌরাত্ম্য থাকবে কিনা, সে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা পাবে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা গুরুত্ব যে আমি কেন দেব। এবং তারপরে যে আবার যেমন ধরেন যখন আমরা বয়স হয়ে যায় তখন যে সিনিয়র সিটিজেন হয়ে গেলে তাদের জন্য কি কি সুবিধা, স্বাস্থ্যটা সুরক্ষা। তো সেই কারণে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে যত আয় বেশি তাদের আবার বেশি, কর বেশি, কিন্তু তারা কিছু মনে করে না, কারণ তারা জানে যে তারা যে টাকাটা দিচ্ছে এটার বিনিময়ে কিন্তু সরকার তাদেরকে তাদের প্রয়োজনের সময় সরকার তাদের পাশে দাঁড়াবে এবং সেবাটা পাবে যখন যেটা প্রয়োজন হয়। এটা একটা বিরাট বাধা। আর আরেকটা বিষয় যে বললাম যে ওই যে বিশেষ করে যারা বড় বড় করদাতা তারাও দেয়, এটা একটা বিষয় হচ্ছে যে দেখেন অনেক কিছু তো আমাদের দেশে দুঃখজনকভাবেও আপনার প্রভাবশালী হলে অনেক কিছু থেকে আপনি পার পেয়ে যান, আপনি অ্যাকাউন্টেবল না। যত অ্যাকাউন্টেবিলিটি সাধারণ মানুষ আপনার আমার মতো কিংবা আরও যারা সাধারণ রয়েছে তা সেখানে অনেক বেশি, সেখানেই অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তো অন্যরা সেটার মধ্যে পড়বে না। তাদের বড় লয়ার আছে, বড় অ্যাকাউন্টেন্ট আছে, বড় চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, তাদেরকে ধরাও কিন্তু মুশকিল। হ্যাঁ, এবং তারা ধরলেও তারা বলবে যে কেন আমি এত এমপ্লয়মেন্ট জেনারেট করছি কিংবা আমি সেই রকম একটা প্রভাবশালীর একটা, সেটা সব জায়গায়, এটা করের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় সেটা এই অবস্থাটার কারণে। আর আরেকটা হচ্ছে যে অনেকে তো আবার যে টাকাটা তো তারা কালো টাকা যেটা বলা হয়, এবং টাকাটা তারা দেশেও রাখে না, টাকা তো এই যে বাইরে চলে যাচ্ছে ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারা তো ওইটা তো কর জালের মধ্যে নাই। সেই কারণেই তো 15% ট্যাক্স দিয়ে করা হলো, সেটাও তো আপনার সমালোচনা করলেন আপনারা। সেটা কর জালের মধ্যে যদি না রেখে এখানে সুযোগ দেওয়া না হয় তাহলে তো ফ্লাইট হয়ে যাবে। দেখেন তারা বছরের পর বছর কর দিচ্ছে না, এবং দুইটা ক্যাটাগরি এক করা হয়েছে। একজন সৎভাবে আয় করছে কিন্তু কোনো কারণে সেটা করটা দিতে পারলো না, মিস করলো, তারপরে আর ওইটা বাইরেই রয়ে গেল। আবার যে অসৎভাবে স্মাগলিং করে, চোরাচালানি করে, মানে নানান কিছু এই দুর্নীতি করে আয় করেছে সম্পূর্ণ অবৈধ উপায়ে অর্জিত অর্থ, এবং তারপরে সে দেয়নি, করও দেয়নি, কালো টাকা। এটা দুটাকে একভাবে দেখা হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত তো তারা দিচ্ছে না, এটা তো একটা অন্যায়। তো অন্যায়, আর আরেকজন আপনি আমি দিচ্ছি একই যে হারে প্রযোজ্য দিয়ে যাচ্ছি, আবার তারা দিচ্ছে না, তাদেরকে সুযোগ দিলেন, এবং তারপরে কি নিচে অর্ধেক, সর্বোচ্চ হার 30%, আর তারা হচ্ছে 15% দিয়ে, এবং তারপরে আরো হচ্ছে যে কখনোই তাদেরকে কোনো জিজ্ঞাসা করা হবে না, ইনডেমনিটি, তারা আইনের ঊর্ধ্বে, তাদেরকে কোনো বিচার করা যাবে না, জিজ্ঞাসাও কোথায় থেকে আসলো। তো চরম একটা, আপনার যে খারাপ কাজটা করলো সেটার জন্য তো আপনি পুরস্কৃত করলেন। এটা তো সামাজিক ন্যায্যতার দিক থেকে কোন দিক থেকে এটা গ্রহণযোগ্য আমার কাছে বোধোদয় হচ্ছে। একেবারে শেষ 10 সেকেন্ডে যদি বলি যে আমাদের কর দিবার আহ্বান করা যায় কিনা, যে আমাদের মানুষের মধ্যে যে কর না দিবার যেটা প্রবণতা কিন্তু যদি দেখছি, যদি আপনারা বলেন আমরাও বলি, আমরা শুধু কর বিভাগকে দায়ী করি, সরকারকে দায়ী করি, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায় কিভাবে? দেখেন আমি যেটা বললাম যে তারা কিন্তু নিম্ন আয়ের স্যালারিড পার্সনরাই তো কম থাকে আর কি, তারা কিন্তু করের মধ্যেই রয়েছে। এখন আরো কিছু কিছু বলা হচ্ছে যে যারা কৃষিকাজ করে, যারা নন ফার্মিং, তারা অনেকে করযোগ্য হয়েছে, তাদেরকে আনার। কিন্তু আমার কথা হচ্ছে যারা কর ফাঁকির মধ্যে রয়েছে তাদেরকে আগে, এবং তারা কিন্তু বড় বড় অ্যামাউন্টের, তারা বিগ ফিশ, তো তাদের জন্য তো তাদের পিছনে তো কর্মকর্তারা ঘুরতে মানে তাদেরকে ধরছেন না, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ওইখানে। তাহলে কিন্তু আদায়টা পরিমাণটা অনেক বেশি তাদেরকে। আমাদের দেশে এই যে দেখেন উপরের 5% লোকের হাতে জাতীয় আয়ের, জাতীয় মোট সম্পদের 30% মতো রয়েছে। তো এই যে 30% এরা কিন্তু অতি উচ্চ, তারা কি সবাই তাদের সঠিক করটা দিচ্ছে? সেটা কিন্তু দেখার বিষয় আছে। সেখানে যদি ঠিকমতো দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে বিরাট রিটার্নটা
অনেক বেশি হবে। আর তারপরে সবাইকে কর জালের মধ্যে, এটা তো একটা গুড প্র্যাকটিসও। Good practice, আমি জি। সুনাগরিক, আমি নাগরিক হিসাবে যা যা আমার নিজে দায়িত্ব proud feel পালন করবো যে আমি প্রাউড, সেটা আমি আমার মোরাল নৈতিক একটা অবস্থান শক্তভাবে থাকবে, এবং তখন আমি শক্তভাবে সরকারকেও বলতে পারবো যে আমি যে করটা দিলাম আমি তার বিনিময়ে কি পেলাম, সেটাও একটা সেটা আছে। কিন্তু আমার জায়গাটা হচ্ছে যে যারা বড় বড় কর ফাঁকি মধ্যে দিচ্ছেন তাদেরকে এটার মধ্যে নিয়ে আসেন, তখনই কিন্তু, এবং এটার জন্য কর ব্যবস্থাপনাটাকে আরো শক্তিশালী করতে হবে, সুশাসন এবং কর যে জাতীয় রাজস্ব বোর্ডের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা এটা অনেক শক্তিশালী করতে হবে। ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আসলে দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে আমাদের কর ব্যবস্থাপনা, কর আহরণ এবং আমাদের বাজেট, যে সে বাজেট নিয়ে আমরা কথা বললাম। তবে একটা বিষয় যেটি আপার সাথে খানিকটা আমি হয়তো বাস হয়ে গিয়েছিল, সিভিল সোসাইটি এবং সরকার এবং যারা বিভিন্ন জায়গায় রয়েছে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একে অপরের সাথে মিলেই কিন্তু আমাদের কাজ করতে হবে, কারণ দেশটা আমার, আপনার, আমাদের সকলেরই। আপনি হয়তো একটি সমালোচনা করবেন যেটি বাস্তবমুখী সমালোচনা, সরকারও হয়তো একটা কথা বলবে, কিন্তু সবাই মিলে কিন্তু আমাদেরকে এই দেশের জন্য কাজ করতে হবে, এবং সে প্রত্যাশাই করছি যে দেশটা আমার এবং এই দেশটাকে ভালোবাসতে হবে। আসুন প্রিয় দর্শক, আমরা যারা কর জালের আওতায় যদি বলা হয়, আমাকে আওতায় আনার দরকার নেই, আমি নিজের থেকেই আমি আমার যে কর সে কর প্রদান করব, এবং একই সাথে আমরা প্রত্যাশা করব 2024-25 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা আছে সে বাজেটের এখনও পর্যন্ত যে ত্রুটিগুলি আপা আলোচনা করলেন বা অন্যান্য অর্থনীতিবিদরা আলোচনা করছেন সেগুলিকে সমন্বয় ঘটিয়ে বাজেট পাশ করবার আগে আমরা আশা করব সেই যেগুলি অসুবিধাজনক বিষয় রয়েছে সেগুলিকে আমরা দূর করে আমরা এই বাজেট বাস্তবায়নের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা করে আমি আমাদের আজকের অতিথি ডক্টর ফাহমিদা খাতুন আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন।